লাইফ ইজ বিউটিফুল। প্রতিদিন এই কথাটাই আমরা আসলে বলছি এবং জীবন যে সুন্দর সেই প্রত্যয় এবং বার্তাগুলো আমাদের এই আয়োজনে যে সমস্ত অতিথিরা আসেন তারা প্রতিদিন বলেন তাদের মতো করে। সেই গল্প শুনবো কিন্তু আজকেও এবং আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। লাইফ ইজ বিউটিফুল এর আজকের অতিথি যারা রয়েছেন তাদের আপনারা খুব ভালোভাবেই চেনেন এবং খুবই জনপ্রিয় মানুষ এবং নিশ্চয়ই তাদের কথাগুলো আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে যাকে নিয়ে আসছি আপনাদের সামনে তিনি হচ্ছেন পূজা চেরি, যাকে সবাই চেনেন। পূজা কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? এখন পর্যন্ত সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি দর্শকদের সাথে আরো একজনকে পরিচয় করে দিতে চাই যিনি অনেক জনপ্রিয় আমাদের রোশন ভাই, জিয়াউল রোশন কেমন আছেন? I'm fine, I'm fine. আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটছে সময় এখন? সময়? সময় অ্যাকচুয়ালি সবারই একই রকম কাটছে। হয়তো যারা মাঠে সরাসরি যোদ্ধা তাদের সময়টা একরকম কাটবে আর আমরা যারা নিজেকে সেফ রাখার জন্য বাড়িতে বন্দী হয়ে আছি তাদের সময়টা একরকম। So, আচ্ছা, দারুণ। আমরা বাড়িতে যারা আছি সবার সময়টা আসলে একই রকমই অন এভারেজ কাটে। আমরা সেই কথাগুলো শুনবো নিশ্চয়ই। আপনাদের কেমন করে সময় কাটছে, কেমন করে দিন যাপন করছেন, জীবনকে কেমন ভাবে যাপন করছেন, সব কথাগুলোই শুনবো। তবে তার আগে যে বিষয়টি শুনতে চাই, আমরা এই আয়োজন থেকে প্রতিদিন বলি লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। এবং সেটা আমরা বিশ্বাস করি এবং ধারণ করি। আমরা বিশ্বাস করি যে আমরা জানি যে একটা ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তি আসলে বৈশ্বিক, যেই বৈশ্বিক ক্রান্তিতে আমি আপনি সবাই। এই ক্রান্তিকালের সময় আসলে জীবনকে আমরা উপভোগ করতে চাই, যতক্ষণ আছি নিজের মতো করে বাঁচতে চাই, নিজের সব ইচ্ছেগুলো পূরণের, যদিও এখন সম্ভব নয় সবকিছু হয়তো, তবুও যতটুকু জীবনকে সুন্দর করা যায় সেখান থেকে বলতে চাই যে লাইফ ইজ বিউটিফুল। পূজা, কি মনে করেন আপনি? লাইফ ইজ বিউটিফুল নাকি আসলে আপনার চিন্তা ভাবনা কি সেখানে? না, শোটার নাম আসলেই সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। এটা যার নিজেদের উপর ডিপেন্ড করছে তারা লাইফটাকে কিভাবে লিড করবে। যেমন আমি আমার উদাহরণ দিচ্ছি। আমি যতই খারাপ অবস্থায় থাকি আমি নিজের লাইফটাকে এনজয় করি, নিজের লাইফটাকে সুন্দরভাবে লিড করার জন্য সবসময় আমার আম্মুকে বলি যে আমার মন খারাপ, আমার ভালো লাগছে না। আমার আম্মু সবসময় একটা কথাই বলে, কোনো কিছুতে মন খারাপ করবে না, লাইফটাকে এনজয় করবে এবং আহ, মন খারাপের জিনিস হলে সেটাকে মানে মন খারাপটা দূর করে দাও। তো আমি সবসময় আমার আম্মুর কথা মাথায় রাখি যে না, মন খারাপ হলে মন খারাপ করা যাবে না। আহ, আসলে লাইফ ইজ বিউটিফুল। মন খারাপ তো অবশ্যই করা যাবে না এবং মন খারাপটাকে আলাদাভাবে একটু দূরে সরিয়ে রাখতে হবে এবং এই সময় তো একদম। অবশ্যই না এবং মনের উপরে কোনো ধরনের প্রভাব পড়তেও দেওয়া যাবে না। যেভাবে আসলে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, প্রতিদিন আমরা মন খারাপের কথা শুনি। টেলিভিশনের প্রতিদিন 2:30টার সময় মন খারাপের কথা শোনায় আমাদেরকে যে কতজন আক্রান্ত হলো, কতজন মৃতের কথা, হ্যাঁ, মৃত হ্যাঁ, হলো। এক্স্যাক্টলি। তার মধ্যে আসলে জীবনকে নিজের মতো করে সাজিয়ে রাখতে হবে। কি বলেন আপনি রোশন, লাইফ ইজ বিউটিফুল অর নট? No, life is definitely beautiful. লাইফ যদি বিউটিফুল না হতো nobody could survive. বাঁচতে গেলে আসলে পূজা যেটা বলেছে একদমই ট্রু যে লাইফটাকে আসলে কে কিভাবে লিড করছে বা কে কিভাবে সিদ্ধান্ত নিয়েছে আমি লাইফটাকে এইভাবে দেখবো। একটা দেখুন কোনো কোনো ক্ষেত্রে একটা কোটিপতিও মানে একটা বিলিনিয়ারও কখনো হ্যাপি নয়। মেন্টাল স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু মি। আমার কাছে মনে হয় যে একটা রিক্সা ড্রাইভারও তার জায়গা থেকে তার লাইফটা বিউটিফুল। সো লাইফটাকে আমি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, যদি দেখি যে না আমার যা কিছু আছে সেটা নিয়ে আমি স্যাটিসফাইড, সো ইন দ্যাট কেস লাইফ ইজ ডেফিনেটলি বিউটিফুল। এবং মানে মন সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন আমি যেহেতু ফিল করি যে এভরিথিং ইজ ওকে এবং যা পেয়েছি আমি সবকিছু নিয়ে আমি স্যাটিসফাইড, সো আমার ক্ষেত্রে লাইফ ইজ বিউটিফুল। সো আই বিলিভ দ্যাট লাইফ ডেফিনেটলি বিউটিফুল। ইয়েস, এক্স্যাক্টলি। লাইফ ইজ ডেফিনিটলি বিউটিফুল। আমরা এই বিউটিফুল লাইফে অনেক সময় পার করেছি, কিন্তু এমন ক্রান্তিকাল কিংবা এমন সংকট আমরা আসলে খুব কমই পার করেছি। কম বলতে একদমই না। মানে এরকম ২ মাস কখনই পার করিনি। ঘরবন্দি জীবন সেটা আমাদের কারোরই আসলে এর আগে আসেনি। তো সেই সময়টাতে আসলে কিভাবে আপনাদের জীবনকে যাপন করছেন আপনারা? সময়টা কিভাবে পার করছেন না? সেটি পার করাই বলি শব্দটা, যে কিভাবে আসলে শেষটা করছেন সময়ের? পূজা? আমি খুবই কঠিনভাবে পার করছি, কারণ আমার মনে হয় না যে কেউই অভ্যস্ত এরকম 2 মাস 3 মাস টানা ঘরবন্দি থাকতে কিংবা গৃহবন্দী থাকতে। আমরা সবাই কোনো না কোনো কাজ করি।
তো আমি যেটা করছি, আমি বাসার কাজ করছি, যেটা আমি পারি না, রান্না বান্না, বিশেষ করে রান্না বান্না শেখার ট্রাই করছি, নিজের পড়াশোনা করছি, সময় পেলে বই পড়ছি, সিনেমা দেখছি, নেটফ্লিক্স, এরকম ভাবেই আসলে কাটাচ্ছি। আসছে কিছু ভিন্নতা নিশ্চয়ই আসছে। হোম কোয়ারেন্টাইনের ইতিবাচক দিনগুলো নিয়েও আসলে কথা বলবো, অনেকগুলো দিক আছে সেগুলো। রোশান, লাইট, ক্যামেরা, অ্যাকশন, চারদিকে মানুষ, তারপরে হচ্ছে ডিরেক্টরের ডিরেকশন, বা এটাই হচ্ছে আপনাদের প্রতিদিনের লাইফ। সেখান থেকে একদম ঘরবন্দি অবস্থায় 2 মাস ধরে প্রায় আছেন, কেমন কাটছে সময়? সময়টাকে আসলে প্রথম 1 মাস খুব কর্মব্যস্ত ছিলাম। বেশ কিছু কাজ হাতে ছিল, কন্টিনিউয়াস কাজ হচ্ছিল। তখন আসলে মনে হচ্ছিল যে এভরিথিং ইজ ফাইন, মানে একটা স্ট্রেসের মধ্যে দিয়েও যাচ্ছিলাম। এটা আমি ফিল করছিলাম যে আসলে কিছুটা রেস্ট দরকার। হয়তোবা যদি এখন শুটিং না থাকতো, কিছুটা দিন অন্তর রেস্ট নিতে পারতাম। অপারেশন সুন্দরবনের শুটিং টানা চলেছে 1 মাস, প্রত্যন্ত মানে গভীর সুন্দরবনে। তারপর আবার ঢাকায় আসলাম, উস্তাদের শুটিং এ জয়েন করার কথা ছিল। এর আগে আবার সাইকোর শুটিং হচ্ছিল, এর আগে মেকআপের শুটিং হচ্ছিল। তো মনে হচ্ছিল যে কিছুটা আসলে গ্যাপ দরকার, কিছুটা রিল্যাক্স হওয়া দরকার। সময়টাকে সেই সময়টা আসলে পাচ্ছিলাম না। যখন কোয়ারেন্টাইনে চলে আসলাম করোনা ভাইরাসের কারণে, তখন মনে হচ্ছিল যে 1 মান্থ ইজ ফাইন, একটা মাস সব ঠিকঠাক চলছিল। কিন্তু সময়টা যতই সামনে এগোতে লাগলো, ততটাই সাফোকেটিং ফিল হচ্ছে আমার কাছে। যে একজন অভিনেতা, আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমি যখন শুটিং করতে পারবো না, আমি যখন কাজ করতে পারবো না, তো ডেফিনেটলি আমার ভালো লাগবে না। মানে প্রত্যেক জীবন থেকে মানে সাডেনলি ছিটকে পড়লে যে অবস্থাটা হয়, সে অবস্থাটাই হচ্ছে। ডিউরিং লাস্ট 20 days আমার কাছে মনে হচ্ছে যে আমি আর পারছি না বাড়িতে বন্দি থাকতে। আমি ডিরেক্টরকে ফোন দিচ্ছি, আমি সাহেব চন্দ্র ভাইকে ফোন দিলাম, অনন্য মামুন ভাইকে ফোন দিলাম, যে ভাই কবে কাজ করবো, মানে কবে কাজ শুরু করবো। আর ভালো লাগছে না, তো এই জীবনটা আসলেই মানে খুব ইয়ে লাগছে। তারপরেও নিজেকে মানে ধৈর্য ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। কিছু করার নেই, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই কাজে ফিরে যেতে হবে। আসলে মনটাকে মানিয়ে রাখা ছাড়া there is no other way. কিন্তু রোশান, লকডাউনের এই জীবনে কিচ্ছু করানোর মধ্যেও কিন্তু অনেক কিছু করতে হয়, এবং সেটি ঘরে বসে আপনি নানা ধরনের কার্যক্রম হয়তো করেন। সেটি 2-1টা বিষয় শুনতেই চাইবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যারা সেলিব্রিটিরা আছেন, তারা বিভিন্ন সময় পোস্ট দেন যে আপনারা ঘরে বসে এই কাজটি করছেন, সেই কাজটি করছেন, সেগুলো ভাইরাল হয়। তো ফলে সেই জায়গাগুলো নিয়ে যদি একটু কথা বলতেন যে সেরকম কি কি কাজ করেছেন রোশান? আমি বলবো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কে বলবে? পূজা বলবে নাকি আমি বলবো আগে? তোমাকে কোশ্চেনটা করেছে, তোমাকে কোশ্চেনটা করেছে। না আমি না আসলে একদম যখন লকডাউনে যখন স্টার্ট হয়ে গেল, ফ্রিলি মুভ করতে সরকার নিষেধ করে দিয়েছে, একটা রুলস জারি করে দিয়েছে, তখন মানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, প্রথম 1 মান্থ কিন্তু সবার মধ্যে একটা উদ্দীপনা ছিল যে আমি লকডাউনে এটা করছি, রান্না করছি, তারপর লকডাউনে আমি এই কাজ করছি, গান গাইছি। কিন্তু একটা সার্টেন টাইমে মনে হয়েছে যে আসলে লকডাউনটা কন্টিনিউ করতে করতে একটা টাইমে না, আমি একদম পার্সোনালি আমার কথা বলে আমার কাছে ভালো লাগছে না। আমার কাছে আসলে ওই ঘুরে ফিরে আসলে কাজে যেতে ইচ্ছে করছে। আমাদের কারোরই ভালো লাগছে না রোশান। আমাদের কারোরই ভালো লাগছে না, এক্স্যাক্টলি। মানে আসলে আমি একদম অনেস্টলি স্পিকিং, আই ক্যান স্পিক ফর্মালি, যে আসলে আমার আসলে ভালো লাগছে না। আমি অস্থির হয়ে গেছি, অনেকটা অস্থির। আমি ডিরেক্টরকে ফোন দিচ্ছি, আমি প্রডিউসারকে ফোন দিচ্ছি, কবে কাজ শুরু করব। তবে এর মধ্যে বাড়িতে আসলে যে কাজটি করি, মা বাবাকে হেল্প করা, তারপর আমার ভাই আছে একজন, উনি বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছেন। আমি ট্রাই করেছি তার সঙ্গে কিছুটা হলেও থাকার জন্য। ইন দ্য লার্জেস্ট স্কেল অ্যাকচুয়ালি আমরা কাজ করি, কাজ করে খাই, সিনেমার টাকা দিয়ে চলি। তো সেই ক্ষেত্রে আসলে সিনেমার কাজ যখন স্টার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক প্রডিউসারের কাছে অনেক টাকা আমরা পাই, তারও আসলে টাকা দিতে পারছে না। সো ইন দ্যাট কেস মানে আমাদেরও একটা নিজেদের লাইফে আসলে একটা মুহূর্তে যেন এসে আটকে গেছে। একটা টেনশন কাজ করছে, কিভাবে এগিয়ে যাব বা কিভাবে কাজ করব, মানে বাকি সময়গুলো পার করব। হোয়াট এভার ইট ইজ, মানে বাসায় যখন আছি লকডাউনে সিনেমা দেখা, বই পড়া, এভাবে আসলে সময়টা পার হচ্ছে। পূজা কি করছেন? সামাজিক যোগাযোগ কোশ্চেনটা কি ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে তো Okay. অনেক সেলিব্রিটিরাই বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে, তারা বাসার কাজ করছে বিভিন্ন, এরকম কি কিছু আপনি করেছেন কিনা? হ্যাঁ, এটা আগে করা হয়ে গেছে। আচ্ছা, এখনো দেখা করা যাবে হয়ে গেছে। ফেসবুকে সার্চ কিংবা
ইউটিউবে দেখা যাবে যে আমি ঘর মুছছি বাহ বাহ কিংবা শাকসবজি কিংবা ফলমূল এগুলো কাটছি, তারপর ঘর সাজানোর বিভিন্ন জিনিস আছে না, ওগুলো বানাচ্ছি। বাহ মানে এভাবেই আসলে দিনটা কাটছে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা যখন শুটিং এ যাই তখন কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিতে পারি না, আমরা হুম হুম। একসাথে থাকতে পারি না। আমি আমাদের ফ্যামিলিতে আমার বাবা, আমার ভাই, আমার আম্মু আর আমি, আর আমার একটা বিড়াল আছে। তো এদের কাউকে আসলে না টাইমটা তেমন ভাবে দেওয়া হয় না। তো এই কোয়ারেন্টাইনে থেকে তাদেরকে টাইম দিচ্ছি। আমার বাবাও বাসায় আছে, আমার ভাইও বাসায় আছে, তো সবাই একসাথে আছি। তো সবার মানে মাঝে না একটা যতই আমরা কষ্টে থাকি একটা আহ, হাসি আছে যে আমার মেয়ে একটা কিংবা আলাদা আমার হ্যাপিনেস আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমার মেয়ে, আমার ছেলে আমাকে একটু টাইম দিচ্ছে, আমরা একসাথে আছি, একসাথে আড্ডা দিচ্ছি। পূজা মনে হয় ফ্রিজ হয়ে গিয়েছে নেটওয়ার্কের সমস্যার কারণে। রোশন আপনার কাছ থেকে না, শুনতে আমি চাইবো। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনতে হুম, চাইবো। আপনি বলছিলেন যে বই পড়া, সিনেমা দেখার এই ধরনের অভ্যাসগুলো কি কিছুটা বেড়েছে এই লকডাউনের সময়? ইয়া কিছুটা বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে। হুম হুম। সিনেমাটা খুব বেশি দেখা হচ্ছে এখন। সিনেমা দেখি, বাহ নেটফ্লিক্স বাহ সিরিজ দেখি, মুভিজ দেখি। তারপর ইদানিং বইও পড়া শুরু করে দিয়েছি। বাহ। বই পড়ার অভ্যাসটা খুব একটা ছিল না বললেই চলে। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু ভালো অভ্যাস হয়েছে। মানে ডেইলি লাইফে বাইরে তো আচ্ছা। আসলে খুব বেশি গিয়ে আমরা তো কাজ করতে পারি না। তো হুম হুম। সেক্ষেত্রে বাসায় থেকে মানে নিজেকে ইম্প্রোভাইজের জন্য বা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো প্রয়োজন, হয়তোবা সেই কাজগুলো কিছুটা হলেও কন্টিনিউ করতে পারছি। একটা অভ্যাস আচ্ছা, তৈরি হয়েছে নিজের মধ্যে। খুবই ভালো। মানে এই অভ্যাসগুলো অবশ্যই ভালো। এখন জানতে চাইবো যে রোশন, একটা বিষয়, প্রতিদিন আমরা যে কথাগুলো একটু আগে বলছিলাম যে দুপুর ২:৩০টার সময় মন খারাপ করার কথা আমরা প্রতিদিন শুনি। মৃতের সংখ্যা শুনি, মৃতের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বিষয়গুলো আমরা প্রতিদিন শুনি। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের শঙ্কা বা ভয় কি কাজ করে আপনার মনের মধ্যে যে যখন যখন তখন আক্রান্ত হতে পারেন, আপনার পাশের কেউ আক্রান্ত হতে পারে, আত্মীয় সবাই আক্রান্ত হতে পারে? না, ডেফিনিটলি এই সংখ্যাটা তো ডেফিনিটলি আছে। এই সংখ্যা যদি না থাকতো তাহলে তো আসলে কাজই আমাদের শুরু হয়ে যেত। সবার ভিতরে এই আশঙ্কাটা থাকে যে আমি যদি বাইরে যাই, কখন কার সংস্পর্শে এসে আমি ইনফেক্টেড হয়ে যাব কেউ বলতে পারে না। হুম হুম। সেজন্য আমি আসলে বাজারেও খুব একটা যাই না। আমার যখন প্রয়োজন পড়ছে আমি আমার বাড়ির বাজারটা ফোন করে বা পাশে কাঁচা বাজার থেকে ফোন করে বলে দিলে তারা এসে বাসায় ডেলিভারি দিয়ে যায়। অথবা বিভিন্ন ম্যাগি শপ আছে, ওখানে আমি ডেলিভারির জন্য ফোন করে বলে দিই, সেগুলো দিয়ে যায়। তো যতটুকু সম্ভব আসলে আমি আমার পরিবারকে কোথাও যেতে দিই না। তাদেরকে আসলে বের হতে দিই না। আমি বাজারে যেতে দেই না। আমি তাদেরকে নিয়েও স্কেয়ার্ড, আমি আমার নিজেকে নিয়েও স্কেয়ার্ড। সো এই ব্যাপারটা আসলে সারাক্ষণ একটা মানে ভয় কাজ করে এবং মনে হয় যে আসলে এই যে মানে ডে বাই ডে বাংলাদেশে কিন্তু এখন মানে ইনফেক্টেড হওয়ার যে হার, যেই ইকুয়েশনটা সেটা কিন্তু অনেক বেশি। সেটা একদম 1 মান্থ আর্লিয়ার থেকে কিন্তু এখন অনেক বেশি। ডেথ রেটটাও কিন্তু অনেক বেশি। সো এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি চিন্তা হয়, ভয় হয় যে আসলে কখন কি হয়ে যায়। তারপর আসলে আল্লাহ তাআলার উপর ভরসা করে আছি। আল্লাহ তাআলা সবকিছু রক্ষা করার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। তার উপর নিশ্চয়ই। ভরসা করে আছি এবং নিজেকে যতটুকু সম্ভব সেফ রাখা, পরিবারকে সেফ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। চেষ্টাই করে যাচ্ছেন। পূজা, আমরা আপনাকে একটু আগে পাইনি। আমরা যে ২ টি বিষয় জানতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে এই লকডাউনের সময় বই পড়ার প্রবণতা কিংবা সিনেমা দেখার প্রবণতা বা কোন অভ্যাসগুলো আগে ছিল, ছোটবেলা করেছেন, সেটি হয়তো ব্যস্ততার দরুন হয়নি এখন বা সময় পান না। সেটি এখন আবার ফিরে এসেছে। এরকম কি কোনো অভ্যাস হয়েছে? ধরেন আমরা একটা সময় বই পড়তাম ছোটবেলা। ব্যস্ততার জন্য এখন পড়া হয় না। সেটি আবার এখন অনেকেই পড়া শুরু করেছেন। এরকম কি কোনো অভ্যাস পরিবর্তন ঘটেছে লকডাউনের সময়? আহ হ্যাঁ, দুটি জিনিস হয়েছে। সেটি হচ্ছে আমি আমি সিনেমা দেখার কথা বলবো না, কারণ আমি ব্যস্ত থাকলেও সিনেমা দেখি। বাসায় টাইম ১ ঘন্টা ২ ঘন্টা হলেও টাইম পেলেও দেখি সিনেমা, আমি সিনেমা দেখি। বাট যেটা আমি একেবারে ছোটবেলায় করতাম সেটা হচ্ছে বই পড়া আর কবিতা লেখা। সো হু, হু। কবিতা লিখছি এখন বেশি বেশি, বইটা পড়ছি বেশি বেশি, এই দুইটা জিনিস। আচ্ছা বাহ! আমরা তো তাহলে আজকে একটা কবিতা শুনতেই চাইবো আপনার কাছ থেকে। যেহেতু আপনি কবিতা লেখেন নিয়মিত, সেই কবিতাগুলো কিন্তু একটা শুনতেই চাইবো।
না, আপাতত এখন কোনো কবিতা শোনাবো না, কারণ এখন কবিতা শুনলে দর্শক এখন আমার উপর রাগ করবে। না না, দর্শক আরো কিংবা খুশি হবে। এই যে আমরা আপনাদের 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 চলচ্চিত্র নায়কও কিন্তু হাসি হাসি দিচ্ছে। সে তো চাইছে। রোশন, আপনি চাচ্ছেন না যে সে তার কবিতাগুলো শোনাক দর্শকদেরকে? না, ডেফিনেটলি আমি তো চাই। অন্য অন্য পূজার কোনো একদিন কবিতা, শোনাবো। ইনফ্যাক্ট পূজার কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। আমি তার পূজার কবিতার অনেক ফ্যান। আমরা সেটি শুনবো, একটু পরেই হয়তো শুনবো। সেটার জন্য আমরা আপনাকে প্রস্তুতির জন্য একটু সময় দিচ্ছি। কিন্তু আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে তার আগে জানতে চাই। এই যে একটু আগে আমি বললাম, কিংবা রোশন ভাই একটু আগে বললেন, প্রতিদিন দুপুর 2:30টার সময় আমরা মন খারাপ করার কথা শুনি। আক্রান্তের সংখ্যা বাড়ে, মৃতের সংখ্যা বাড়ে। যদিও এই মন খারাপ করার সংখ্যাটি আসলে বৈশ্বিকভাবেই বাড়ছে, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আমরা আসলে দুপুর 2:30টার সময় শুনি প্রতিদিন। এই যে প্রতিদিন অভ্যস্ত হয়ে যাওয়া একটা মন খারাপ করা সংবাদের সাথে, সেখানে নিজেকে কিভাবে সামাল দেন? ভয় লাগে না যে আপনি নিজেও তো আক্রান্ত হতে পারেন, আপনার আত্মীয়-স্বজন যে কেউ আক্রান্ত হতে পারে? এটা তো ভয় লাগবে, এটা ভয় লাগা কাজ করে আমার শুধু দুপুরবেলা না, আমার সকাল যখন আমি ঘুম থেকে উঠি, আমার রাত পর্যন্ত যখন ঘুমাতে যাই, রাত পর্যন্ত আমি এই সময়টা আমি সবসময় ভয়ে থাকি যে যদি আমার আশেপাশের কেউ করোনায় আক্রান্ত হয়ে যায়, তার দ্বারা যদি আমি আবার আক্রান্ত হয়ে যাই, আমার দ্বারা যদি আমার ফ্যামিলি আক্রান্ত হয়ে যায়, এই ভয়টা সবসময় কাজ করে। তো আমি সবসময় একটা যে কোনো একটা ভিডিও বার্তা কিংবা যে কোনো কিছুর মাধ্যমে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্লিজ আপনারা বাসায় থাকবেন। আপনারা যদি নিজেরা বাঁচেন, আপনাদের পরিবার বাঁচবে। আপনারা যদি পরিবারকে বাঁচান, আপনাদের সমাজ বাঁচবে। আপনাদের যদি সমাজ বাঁচান, আপনাদের পুরো দেশটা বাঁচবে। বাঁচবে। সো হ্যাঁ, তো এই ভিডিও বার্তা আমি দর্শকদেরকে দিচ্ছি, এবং আই হোপ দর্শকরা ঘরেই আছে, কিংবা আমাদের আশেপাশে যারাই আছে তারা বাসায় আছে, নিরাপদে আছে, তাদের ফ্যামিলির সাথে, এই আর কি। পূজা, ঠিক এই জায়গাতেই আমার যেটি প্রশ্ন ছিল, যেমন হচ্ছে আপনারা বাসায় থাকছেন, বা আমরা সবাই বাসায় আছি এবং টেনশনেই আছি সবাই যে কখন আক্রান্ত হই। পাশাপাশি একটি বিষয় আমরা দেখছি প্রতি সময়ে, প্রতিনিয়তই দেখছি যে যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছেন, তাদের আশপাশের মানুষরা কিন্তু তাদের প্রতি বৈষম্যমূলক আচরণটিও করছেন। সেটি কিন্তু প্রকটভাবেই বেড়েছে। যদি এটি হওয়া অনুচিত, এবং অনেকেই মনে করছেন যে কেউ তার ইচ্ছা করে আক্রান্ত হন না, হয়ে গেছেন সামহাউ। তো এই যে বৈষম্যমূলক আচরণ, যিনি আক্রান্ত হচ্ছেন, সেটি কি আসলে উচিত, নাকি তার প্রতি সহানুভূতিশীল কিংবা সহযোগিতাপূর্ণ মনোভাবটি আরো বৃদ্ধি করা উচিত? কি মনে হয় আপনার? আমি পার্সোনালি মনে করি এটা আসলে ইচ্ছা করে এটা আক্রান্ত হচ্ছে না, কিন্তু তারা যদি একটু সচেতন হয়, যেমন সচেতন হয়, আমি রেগুলার সোশ্যাল মিডিয়াতে দেখছি 10 তারিখ থেকে আমাদের মার্কেটগুলো সীমিত আকারে খোলা হয়েছে। এর জন্য আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে একজন আরেকজনের গায়ে মানে ঘেঁষে ঘেঁষে শপিং করছে। যারা শপিং করছে না তারাও ঘুরে বেড়াচ্ছে, তাদের বাসায় থাকতে ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছে, এর জন্য ঘুরে বেড়াচ্ছে শপিং না করে, কিংবা অনেকে শপিং করছে। তো এভাবে আসলে আমাদের এই ভাইরাসটা স্প্রেড হচ্ছে। তো তারা যদি একটু সচেতন হয়, তারা আক্রান্ত হবে না। আর হ্যাঁ, অনেকে আপনি যেটা বললেন যে যারা আক্রান্ত হচ্ছে তাদের সাথে তেমন একটা ভালো আচরণ করা হচ্ছে না, কিংবা তাদেরকে তেমন ভাবে সহযোগিতা করা হচ্ছে না। সহযোগিতা করব, কিন্তু ডাক্তার, আমরা যেটা দেখছি ডক্টররা অনেক 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 কি বলবো এটাকে, অনেক কষ্ট করছে তারা। হ্যাঁ, এফেক্টেড হচ্ছে, কষ্ট করছে। আমি যতদূর জানি যে পিপি যখন পরে, এসি এসি রুমে যদি থাকি, পিপি পরা অবস্থায় আমাদের অনেক গরম লাগে, কিংবা আমরা থাকতে পারি না। তো ডক্টররা অনেক অনেক কষ্ট করছে এই অবস্থায়। তো আমার কাছে মনে হয় যে ডক্টররা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে আক্রান্ত রোগীদেরকে বাঁচানোর। আমরা নিশ্চয়ই সেই ফ্রন্টলাইনার্স নিয়ে কথা বলবো, সেটি নিয়ে একটু পরেই আসতাম আমি। তার আগে রোশন, আপনার কাছ থেকে জানতে চাই যে পূজা একটি বিষয় বললো যে সীমিত আকারে লকডাউনটি শিথিল করে দেওয়া হয়েছে, ফলে দোকানপাটও খোলা হয়েছে, মানুষের উপস্থিতি বেড়েছে সড়কে যেমন, তেমনি বাজারে বা মার্কেটেও আমরা দেখেছি। মানুষের কাছে এখন প্রশ্ন হচ্ছে জীবন না জীবিকা।
মানুষ এই প্রশ্নে আসলে দ্বিধান্বিত থাকে যে সে আসলে জীবনকে বেছে নেবে না জীবিকাকে বেছে নেবে। পূজার যে কথাটা সেটি হচ্ছে যে মানুষ সড়কে এখন বেশি বেশি এবং সড়কে বেশি থাকার কারণটি হচ্ছে এটি যে মানুষকে আসলে জীবিকার তাগিদেই সড়কে বা পথে নামতে হচ্ছে। এই সিচুয়েশন আসলে মানুষদের কি করা উচিত? মানে জীবিকার তাগিদে তো নামতেই হচ্ছে অনেককে। কি মনে হয় আপনার, রোশন? না না অ্যাকচুয়ালি আপনি যখন বাড়ি থেকে বের হবেন মানে যদি স্ট্যাটিস্টিক্স এর পার্সপেক্টিভ থেকে যদি প্রবাবিলিটি থিওরি অফ প্রবাবিলিটির পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, আপনি যখন বের হবেন তখন আপনার চান্সেস হচ্ছে 50-50। আপনি বের হলে ইনফেক্টেড হতেও পারেন, নাও হতে পারেন। এখন এই বিশ্বাসটা কিন্তু যারা ধরুন লকডাউন খুলে দেওয়ার পরে বাজারে যাচ্ছে, পূজা যেটা বললো যে বাজারে অনেক ঘেঁষাঘেঁষি করে ওরা মুভ করছে, বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে, ক্রাউড ক্রিয়েট করছে, কারোর মধ্যে হয়তো মাস্ক নেই, কেউ মানে রেকলেসলি মানে আড্ডা দিচ্ছে বাইরে, কেউ হয়তো বাড়িতে ভালো লাগছে না বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি ওরা অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজ অফ সিনসিয়ারিটি আসলে এখানে দেখতে হবে। সেই মানুষগুলি কিন্তু আসলে এতটা সিনসিয়ার না। সচেতনতা ডেফিনেটলি আমাদের মধ্যে অনেকটাই কম আছে। কম যদি না থাকতো আসলে একটা ক্রাউড আমরা আসলে ক্রিয়েট করতে পারতাম না। বাট এট দ্য সেম টাইম আপনি যেটা বলেন যে জীবিকা না জীবন, সেখানে আপনি যদি জীবিকা অর্জন না করতে পারেন আসলে জীবনটা সত্যি থ্রেটের মধ্যে পড়ে যায়। বিষয়টা আসলে এরকম না যে আপনি বের হলে আপনাকে গুলি করবে। তো মানুষের এই ভয়টা যেহেতু নাই যে আসলে করোনা ভাইরাসটা যারা আমরা সচেতন তারা দেখি যে আসলে করোনা ভাইরাস এটা অদৃশ্য, ডিসগাইজড, যে কোনো সময় আমাদেরকে ইনফেক্ট করতে পারে। কিন্তু কারো কারোর মধ্যে সেই ভয়টা নাই, না থাকার কারণে আসলে জীবিকার জন্য ওরা বের হয়ে যাচ্ছে, ওদের কাজ করতে হবে, ওদের ইয়ে করতে হবে। এমন গ্রামের অনেকের আমি ইন্টারভিউ দেখেছি যারা বলে যে করোনা আবার কি, করোনা জিনিসটা আবার কি, আমাদের করোনা এগুলো হয় না, এগুলো হচ্ছে বড়। তো সেই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে আছে। তো এই বিষয়টা সিনসিয়ারিটির অভাব, অনেকে হয়তো জানে না। যেমন আমরা কিন্তু সারাক্ষণ ফেসবুক টিভির সামনে বসে থাকি, ডিশের লাইনে বসে থাকি, মানে ডিশে টিভি চ্যানেল গুলোতে দেখছি, কিন্তু সেই জিনিসটা কিন্তু সেই সুযোগটা হয়তো অনেকের নেই। এখন আপনার কি একটা মনে হয় যে একটা বয়স্ক একটা রিক্সা ড্রাইভার সারাদিন টিভির সামনে বসে থাকে বা মোবাইল ফোন নিয়ে বসে থাকে? অবশ্যই না। তো তাদের মধ্যে সিনসিয়ারিটি রেট ডেফিনেটলি কম। আমার কাছে পার্সোনালি মনে হয় ম্যাক্সিমাম অফ দ্য পিপল ইন বাংলাদেশ দে আর নট সিনসিয়ার। শুধু আমাদের দেশেই না, দেশের বাইরেও কিন্তু সেটা হচ্ছে। তো সেখানে পার্সোনালি আমার কাছে এখন মনে হয় কি জানেন, আমি সিনসিয়ার, কিন্তু আমার জীবিকার জন্য না। আপনি যদি আমাকে বলেন যে আমাকে একটা কাজ করতে হবে, এখন আমাকে সিনেমার 2 দিন হলো শুট, আমরা সিনসিয়ারলি করব। আমার কাছে মনে হয় যে আই হ্যাভ টু ওয়ার্ক বিকজ আই হ্যাভ টু সার্ভাইভ। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ইউ ক্যান সার্ভাইভ। তো কাজ এখন না করলে যারা আসলে একেবারে উপার্জন করতে পারছে না, তাদের ক্ষেত্রে জীবিকাটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সত্যি তাই। এবং আমরা যেই জীবিকার তাগিদে বেঁচে আছি সেখানেই বলছি লাইফ ইজ বিউটিফুল। কিন্তু এই লাইফকে যারা বিউটিফুল করেন আমাদের ফ্রন্ট লাইনার্সরা, এই মুহূর্তে যারা কাজ করছেন মাঠে নেমে একদম মাঠ পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসক বৃন্দরা, যারা চিকিৎসকরা রয়েছেন তারা একদম সামনের সারির, একই সারিতে আছে। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীতে যারা রয়েছেন তাদের এই যে নিবেদন, মানুষের প্রতি যে কমিটমেন্ট, দেশের প্রতি যে কমিটমেন্ট, সেটিকে আসলে পূজা কেমন ভাবে দেখছেন? যে একটা সময় যে আমরা অনেক সংকটের কথা বলতাম যে এরকম বাংলাদেশ চাইনি, একটা সম্ভাবনার বাংলাদেশের স্বপ্ন দেখতাম। আমার কাছে মনে হয়েছে যে এই লকডাউন মানে অনেক সময় ইতিবাচক, বলছিলাম না যে ইতিবাচক অনেকগুলো ঘটনাও আছে। এই লকডাউন, এই কোয়ারেন্টাইন কিংবা এই যে করোনা আমাদের একটা সম্ভাবনা বাংলাদেশ দেখিয়েছে যে সবাইকে একসাথে নিয়ে কাজ করার একটা উদ্যোগ, সবাই একসাথে চলা এবং মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে আমাদের ফ্রন্ট লাইনার্সরা যেভাবে নিবেদন করছেন নিজেদেরকে, কেমন ভাবে দেখছেন পূজা? আমি প্রথমে চিন্তা করতাম যে আমি আমার আমার আমি যে কাজ করি সেটা দিয়ে এক্সাম্পল দিই। আমি 2019 থেকে আমি ভাবছিলাম যে 2020-তে সিনেমার মানে সিনেমা এত ভালো ভালো সিনেমা আসবে যে পুরো 2020-তে আমাদের সিনেমার মোড়টাকে ঘুরিয়ে দিবে। তো যেহেতু এই অবস্থায় আমরা এখন আছি, তো কোনো সিনেমা এখন রিলিজ হচ্ছে না, কিংবা কবে রিলিজ হবে সেটাও জানি না। আর যারা আমাদেরকে সেভ করছে, যেমন ডক্টররা আমাদেরকে সেভ করছে, আরো অনেকেই আছে। তো তাদের তাদের কথা যখন আমি চিন্তা করি, আমি তখন আমার পশম দাঁড়িয়ে যায়, সব মানে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তো তারা এত কষ্ট করছে, আহ আমি তাদেরকে নিয়ে এখন যদি কোনো কথা বলি সেটা কম হয়ে যাবে। সো এইটুকুই। রোশন? না অ্যাকচুয়ালি দেখুন, আপনি কিন্তু স্কেয়ার্ড,
আমরা কেন বের হই না তার কারণ হচ্ছে যে যখন একটা রোগীর সংস্পর্শে আমরা যেতে পারি, বাট ডক্টরস আর দ্য অনলি অ্যাকচুয়ালি ওয়ারিয়র এই যুদ্ধের মাঠে, যারা জানে যে আমি রোগীর সংস্পর্শে যাচ্ছি, তাদের সঙ্গে থেকে এই ট্রিটমেন্ট করার মতো যে দুঃসাহসিকতা বা সাহস বা স্যাক্রিফাইস, ফ্যামিলিকে ফেলে, পরিবারকে ফেলে, অনেকের ছোট বাচ্চা আছে যাকে দেখলে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না, প্রতিদিন কাজ থেকে বাড়িতে ফিরে গিয়ে তাকে দেখতে হয়, সেই মানুষগুলোকে ফেলে, প্রিয়জনগুলোকে ফেলে দিয়ে মাসের পর মাস হসপিটালে থেকে করোনার রোগীদেরকে সেবা করা, তাদেরকে সুস্থ করে তোলার জন্য যে যুদ্ধ, যেটা আমার কাছে মনে হয় যে 1971 সালের যে আমরা যে যুদ্ধে যে রক্ত দিয়েছি, যে স্যাক্রিফাইস করেছি, তার থেকে কোনো অংশে কম নয়। এটা কতটুকু দুঃসাহসিক, তার কতটুকু স্যাক্রিফাইস না থাকলে সেটা আসলে তাদের কাছে আমরা আসলে সারা জীবন ঋণী থাকবো, এবং সেই ঋণ কোনোদিন কোনো কিছু দিয়ে শোধ করার মতো না। এবং এট দ্য সেম টাইম যারা পুলিশ আছে, যারা সশস্ত্র বাহিনী, যারা মানুষদেরকে প্রোটেক্ট করার জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য, আমি এটাও দেখেছি যে বিশ্বের অন্যান্য দেশের পুলিশ বা সশস্ত্র বাহিনী, আর্মি, নেভিদের মতো আমাদের দেশের বাহিনীরাও রাস্তায় নেমে মানুষদেরকে বোঝাচ্ছে, কেউ লাঠি দিয়ে বোঝাচ্ছে, কেউ মুখ দিয়ে বোঝাচ্ছে, সারাক্ষণ মাঠে থেকে সরকারের নির্দেশটা তারা মেনে মানুষের জন্য, মানুষকে প্রোটেক্ট করার জন্য, দেশকে প্রোটেক্ট করার জন্য যে স্যাক্রিফাইসটা দিয়ে যাচ্ছে, সেটা আসলে কোনোদিন কোনো কিছু দিয়ে আসলে শোধ করার মতো না। তাদেরও তো ফ্যামিলি আছে। আমরা যদি সফল হতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাদেরকে এই পুরো ব্যাপারটা থেকে মুক্ত করতে পারে, সেক্ষেত্রে আসলে পুরো ক্রেডিটটাই তাদের কাছে যাবে। I salute them. আমার আসলে পূজাচিরের মতো I got actually thundered to see যে একটা মানুষ, যেখানে আমরা সাহসী করে না যাওয়ার জন্য, সেখানে ওরা জানে যে আমি রোগীর একদম কাছ থেকে গিয়ে তাকে চিকিৎসা করছি। এই দুঃসাহসিকতা এবং স্যাক্রিফাইস আর কোনো কিছুতে হতে পারে না। নিশ্চয়ই। আমি এখানে ছোট দুইটি ঘটনা একটু শেয়ার করতেই চাইবো আপনাদের কাছে। শেষ মা দিবসে, এই যে রোববার দিন গেল, এই মা দিবসে আমরা একটা স্টোরি করেছিলাম যমুনা টেলিভিশন। সেখানে দু তিনজন চিকিৎসক মা ছিলেন আর কি। আমি জাস্ট এই শোটা করতে বসার 10 মিনিট আগে আমি শুধু খবর পেলাম যে ঢাকা মেডিকেলে নিয়মিত কোভিড-19 চিকিৎসা সেবা দিতেন ফারজানা কবির, উনি সিনিয়র একজন চিকিৎসক। তিনি কোভিড-19 পজিটিভ হয়েছেন এবং তিনি আলাদা কোয়ারেন্টাইনে আছেন। তার বাসায় খুবই ছোট ছোট দুটি বাচ্চা, সেটি দেখলাম। আমি আপনাদের সাথে শোটি করতে বসার আগে চট্টগ্রামে একজন পুলিশ সদস্য তিনি নিহত হয়েছেন। এই নিয়ে 8 জন চট্টগ্রামের পুলিশ সদস্য নইমুল হক তিনি নিহত হয়েছেন। এই নিয়ে 8 জন পুলিশ সদস্য নিহত হলেন। তাদের যে নিবেদন এই করোনা ক্রান্তিতে, সেটা আসলেই কি বলবো, শ্রদ্ধার তো অবশ্যই, এবং আমরা তো আসলে তাদের কাছ থেকে যেভাবে নিচ্ছি সেটি আসলে দিতে পারছি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্যালুট জানাতে চাই অবশ্যই তাদেরকে। পূজা, অন্য একটা বিষয়ে, যেমন হচ্ছে যে এই যে ঘটনার কথা বললাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সশস্ত্র বাহিনী, এটি ছাড়াও আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব বেড়েছে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, ব্যক্তিগত উদ্যোগে অনেকে কিন্তু মানুষের পাশে এসেছে। এই বিষয়গুলো, ইতিবাচক বিষয়গুলো কি আপনাদের অন্যরকম বাংলাদেশকে ভাবায় না? কি বলেন রোশান? রোশান, আপনার কাছ থেকে শুনতে চাইবো। রোশান, আপনি নিশ্চয়ই শুনছেন? আপনি আমাকে? স্যার, আমি লাস্ট কথাটা বুঝতে পারিনি। হ্যাঁ, আমি বলছিলাম যে সশস্ত্র বাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো একভাবে নিবেদন করছেনই। কথাটা বুঝি নাই, একটু আরেকবার বলতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম যে সশস্ত্র বাহিনী এবং আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিবেদিত হচ্ছেন, নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন সাধারণ জনগণের জন্য। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিংবা ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু অনেকেই এখন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সেটিকে আসলে আপনারা কেমন ভাবে দেখছেন? না, ডেফিনেটলি আসলে এখানে একটা হচ্ছে সরকারি ভাবে, আর একটা হচ্ছে বেসরকারি ভাবে মানুষদের পাশে ক্রাইসিস মুভমেন্টটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য, এবং যে মানুষগুলো রিস্কের মধ্যে আছে তাদেরকে সার্ভাইভ করতে হেল্প করার জন্য। তো সেখানে সরকার যতটুকু হেল্প করছে, তার বাইরে অনেক বড় বড় বিজনেসম্যানরা, যারা মিলিনিয়ার আছে, বড় বড় যে আমাদের যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা সহযোগিতা করছে। তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে কিছু সাধারণ মানুষ, যারা
যারা নিজস্ব উদ্যোগে মানুষদেরকে সহযোগিতা করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল আছে, সেটা পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, কারণ নিজের উদ্যোগে মানুষকে সহযোগিতা করছে, ডেফিনেটলি ইটস এ ভেরি গুড থিং। এবং এই সম্মিলিতভাবে এই কাজগুলো কিন্তু মানুষদেরকে একটা উৎসাহ দিয়েছে, বেঁচে থাকার একটা তাগিদ দিয়েছে। সো আমি ডেফিনেটলি পজিটিভলি দেখি, এবং এটা শুধু পজিটিভলি দেখাই নয়, এটা আসলে অত্যাবশ্যকীয় একটা বিষয় আমার কাছে মনে হয়। আমাদেরকে নতুন ভাবে উপস্থাপন করছে জাতি হিসেবে। পূজা, আপনি কি মনে করেন? আপনি কি প্রশ্নটি শুনেছিলেন, না আমি আবার একটু করবো? আমি জানতে চেয়েছিলাম যে শুনিনি। আচ্ছা, সাধারণ মানুষের পাশে যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা দাঁড়িয়েছেন, সশস্ত্র বাহিনী দাঁড়িয়েছেন, এছাড়া এখন কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু অনেকেই এগিয়ে আসছেন, সেটিকে কেমন ভাবে দেখছেন আপনি? অবশ্যই এটা আমি পজিটিভলি দেখছি, কারণ এখন অনেকেই আছে যারা কাজ করে খায়, কিংবা মধ্যবিত্ত, কিংবা যারা বাসায় কাজ করছে, যারা একেবারেই পাচ্ছে না খাবার, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে সাহায্য করা হচ্ছে। এটা আসলে পজিটিভ ভাবে দেখি আমি সব সময়। এবং আমি আমার কথা বলবো, আমি আমার সাধ্য মতন অনেকে দিয়েছি, আমি যতটুকু পেরেছি। এটা বলা ভুল হবে, এটা একদমই নার মধ্যেই পড়ে। আমি আমার সাধ্য মতন দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি সবকিছু এই ব্যাপারে সবকিছু আমি পজিটিভ দেখি। বাহ, খুবই। কিন্তু এখন তো আমরা আপনার কবিতাটা শুনতেই চাইবো, আর রোশনের গান। কি গান? হ্যাঁ, রোশন ভাই গান গাবে। আপনি কবিতাটা করলেই রোশন ভাই গান গাইবে বলছেন। আমি গান গাইবো? হ্যাঁ, আমি কি গান গাইবো? সেটা পূজা বলে দিবে। আমরা এখন একটু পূজা আপনার কবিতাটা শুনতে চাইবো। হ্যালো। হ্যাঁ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কবিতা শুনতে চাইলাম বলে এভাবে চলে গেলেন। না, চলে যায়নি, এক সেকেন্ড। আমি না রোশন, আমরা কি আপনার গানটা শুনে নিব ওই ফাঁকে, নাকি সবার শেষে শুনবো? আমি গান গাইবো? হ্যাঁ হ্যাঁ আমি সিঙ্গার। হ্যাঁ, আমি কি গান শোনাবো ভাই? নায়করা তো সব পারে, নায়করা গান গাইতে পারে, নায়করা ফুটবল খেলতে পারে, নায়করা বিমান চালাতে পারে, নায়করা সব পারে। নাকি শেষের দিকে শুনবো? গান তো ঠিক ওরকম ভাবে গাইতে পারি না। এক দুই লাইন শোনানো যেতে পারে। আচ্ছা, সেটা কি আমরা শেষের দিকে শুনবো নাকি এখনই? না, আমার মনে হয় শেষের দিকেই শুনি। ওকে, ঠিক আছে। থেকে আলোচনাটা মনে হয় বেটার। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে যে আলোচনাটাতে ঢুকতে চাই এখন, যেটি নিয়ে কথা বলছি, যে অনেককেই দেখছি যে শিল্পীরা, অর্থাৎ আপনাদের চলচ্চিত্র, আপনারা যেহেতু চলচ্চিত্রের মানুষ, চলমান চিত্রের মানুষ, সেখানকার অনেক শিল্পীরা এগিয়ে এসেছেন এই করোনা ক্রান্তিতে একদম সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে। এবং আপনারা যেহেতু একটি প্রোডাকশনে কাজ করেন, সেই প্রোডাকশনে অনেক মানুষ থাকে এবং সেখানে দিনের পারিশ্রমিকে অনেকে কাজ করে। তারা কি অবস্থায় আছে সেই খোঁজ খবরটিকে নিয়েছেন রোশন? না, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যার যার একটা বিষয় আসলে অনেকেই আমাদেরকে একদম ভেরি ফ্র্যাঙ্কলি বলি। অনেক সাংবাদিক আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কতটুকু কি করতে পেরেছেন, কি করেছেন। আমি কিন্তু জিজ্ঞেস করছি না যে আপনি কি করেছেন, এটা আমার মোটেই প্রশ্ন না। হয়তো তারা কি অবস্থায় আছে সেটি আসলে জানতে চেয়েছি। প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তো খোঁজ খবর আসলে আমি নিব বলতে আসলে এখন তো আসলে অ্যাজ এ নিউ ফিল্ম অ্যাক্টর সবার সঙ্গে আসলে হয়তো সরাসরি কানেকশনটা এখনো তৈরি হয়নি। আসলে আমাদের কানেকশনটা তাদের সঙ্গে তৈরি হয়েছে যাদের সঙ্গে আমরা কাজ করেছি, বা আমাদের প্রোডাকশনে যারা থেকেছে তাদের খোঁজ খবর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মোর অর লেস দে আর স্টেবল। মোটামুটি নিজেটাকে নিজে চালিয়ে নেওয়ার মতো এবিলিটি থাকে। তবে মোর অর লেস আবার কারোর ক্ষেত্রে একটু সমস্যাও থাকতে পারে, সেই সমস্যা আমারও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু অভিনেতা এগিয়ে এসেছেন, সহযোগিতা করছেন, এরকম আমি দেখেছি। আমি সাইকো মুভি যে করেছি, সাইকো মুভির যে প্রডিউসার ডিরেক্টর সরাসরি মাঠে নেমে তারা কাজ করেছেন। সো সবাই যারা নিজের জায়গা থেকে যে যতটুকু পারে আসলে কাজ করে যাচ্ছে, এবং আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি কাজ করে যাচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী। আমি তো একদম খুবই ছোট একটা মানুষ, 2-4 দিন হয়েছে আমি। তুমি অনেক লম্বা। আমার মনে হয়েছে আমার আসলে অনেক কিছু আরো করার বাকি, আমার করতে ইচ্ছে করে, আমার সামর্থ্যের বাইরে আসলে আমার অনেক কিছু করতে ইচ্ছে করে। তো সেই জন্য আসলে আমার সামর্থ্য প্রয়োজন। আমি চাই যে আল্লাহ তাআলা আমাকে অনেক আরো বেশি সামর্থ্য দিক, যেন মানুষের পাশে আমি থাকতে পারি। নিশ্চয়ই। পূজা, খোঁজ খবর নেওয়া হয়েছে ইউনিটের সকলের, অন্যান্য সব সময় যাদের সাথে কাজ করেন কি অবস্থায় আছে তারা? না, আমি
তাদের অনেকেরই খোঁজ খবর নিয়েছি আমি যতদূর পারি, যাদের সাথে আমার কথা হয় সব সময়, কিংবা আহ, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদের আমি খোঁজ খবর নিয়েছি। তারা বলল যে তারা ভালোই আছে। এবং আহ, আমি যতদূর পারি আমার যারা কো আর্টিস্ট কিংবা যারা মেকআপ করছে, যারা টেকনিক্যাল সাইডে কাজ করছে, তাদের খোঁজ খবর নেওয়া ট্রাই করি আমি সবসময়। বাহ, দারুণ। কিন্তু আমরা একটু আগে আপনার কবিতার মধ্যে ছিলাম। ওকে, এখন কবিতা কি আবার ওকে। ব্ল্যাক হয়ে যাবে? নো 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 নো, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। ওকে ওকে আচ্ছা, ওকে। কবি সো আমি কবি আমি পূজা চেরির কবিতা সাথে আমরা লিখেছি। এখন পরিচয় করে দিতে চাই মানুষকে। ওকে, সো লেটস স্টার্ট। কেন এত হারাবের ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এ বুকে জড়াবো। এই ছোট ছোট কবিতাই লিখেছি। বাহ, বাহ বাহ বাহ, কিয়া বাত হে, কিয়া বাত, কি সুন্দর রোমাঞ্চ। কি সুন্দর। আমার তো এখন আমাদের তো কবিতা শোনার যে স্পৃহাটা বা স্বাদটা আরো বেড়ে গেল। আমরা নিশ্চয়ই শেষের দিকে আরেকটা শুনতে চাইবো পূজা আপনার কাছ থেকে। ও মাই গড, এখন এখন কে যেন গান শোনাতে চেয়েছিল। ও গান, হ্যাঁ হ্যাঁ, গান শোনাবে। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, রোশন। সো আচ্ছা আমি কি কোন গান শোনাবে? আমি কি গান শোনাবো? হ্যাঁ, কি শোনাবো কি গান শোনাবো? আমার কিন্তু গান মুখস্থ থাকে না, আমি মুখস্থ করি না। কি গান শোনাবো বলো? শোনাও, বলেছি একটা একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। শোনালেই হয়। আমার একটা পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীতের প্লিজ একটা প্লিজ। লাইন শোনাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তোমার খোলা হাওয়া বাহ লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া বাহ বাহ, কে বাত। টুকরো করে কাছে আমি ঢুকতে রাজি আছি, আমি ঢুকতে রাজি আছি, তোমার খোলা হাওয়া বাহ 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 বাহ। লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাকি সকল রাত্রি বেলা, ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, জ্বরকে আমি করব মিতে, ধরব না তার বুকুটিতে, দাও ছেড়ে দাও ওগো আমি উঠান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ। বাহ 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 বাহ, বাহ 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 বাহ, কে বাত। খুবই সুন্দর। আমরা এখন যে পর্বটি করব সেটি হচ্ছে যে আপনারা দুজনকে 3টি প্রশ্ন করতে পারবেন। এটি আপনাদের নিজেদের উপরে, দুজনকে 3টি প্রশ্ন করতেই পারবেন। কে এটা আগে শুরু আমাকে একটু করবে? আগে বলতেন, এটা না, আমাকে একটু আগে বলতেন, আমি প্রশ্ন তো কোশ্চেন গুলো সাজিয়ে রেডি আছে। করে রাখতাম। না, এই যে হ্যাঁ ইনস্ট্যান্ট করতে হবে, ইনস্ট্যান্ট এই যে করতে হবে। আপনারা যে আমাদেরকে প্রশ্ন করছেন সেটা কিন্তু আগে থেকে সাজানো ছিল। না না, কোনো সাজানো নাই। আমি কখনো প্রশ্ন এক্স্যাক্টলি। সাজিয়ে বসি না। আমি মোটেও কখনো প্রশ্ন সাজিয়ে বসি না। কারণ হচ্ছে প্রশ্ন করে আপনাদের কাজ, তো প্রশ্ন কে আগে শুরু করবে, রোশন হ্যাঁ, নাকি পূজা? পূজা 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 স্টার্ট করো। পূজা। এখন তুমি এই টাইমে তুমি সাজিয়ে নিবা কোশ্চেন, তাই না? ওকে, এটা একটি কমন প্রশ্ন। এই যাত্রায় বেঁচে গেলে তুমি কি করবে? এই যাত্রায় বেঁচে গেলে এই যাত্রায় বেঁচে গেলে কাজে ফিরে যাব আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ যে বাঁচিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। কয়টা কোশ্চেন? তিনটা। তিনটা না? ওকে, আর দুইটা। বিয়ে কবে করছো? জন্ম মৃত্যু বিয়ে সম্পূর্ণ আল্লাহর হাতে, তো আমার সিদ্ধান্ত 3-4 বছর পরে ভাববো আর কি, 3-4 বছরের আগে না। ওকে, আর তো কোশ্চেন খুঁজে পাচ্ছি না। তুমি জিজ্ঞেস করতে ওকে, পারো কেমন আছো, সকালে কি খেয়েছো, রাতে কি খেয়েছো, ইট ক্যান বি কোশ্চেন। আসলে সারাদিন ক্রিটিক্যাল ওকে, কোশ্চেন খুঁজে পাচ্ছি না।
আহ ওকে, হ্যাঁ বলো। আঙ্কেল আন্টি কেমন আছে? খুব ভালো আছে। ওকে, আমার 3টা কোশ্চেন শেষ। ভাইয়া কোথায়, ভাইয়া কোথায়? ভাইয়া হ্যাঁ, আমি আছি 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 আপনাকে আছি দেখতে চাই। আমি আছি। ভাইয়া এবার 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 সরি। পূজাকে প্রশ্ন 3টা করে ফেলেন। হ্যাঁ, পূজাকে প্রথম প্রশ্ন, যেহেতু আমার সিনেমার মার্কেটিংটা হয়ে যাক। পূজা, আম, হুম হুম তোমার সঙ্গে তো প্রথম থেকে আমার কাজ করার কথা ছিল, কিন্তু কাজ হয়নি। হুম 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 সাইকো মুভিতে হুম আমার হুম। সঙ্গে কাজ করে তোমার কেমন লেগেছে? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? মিথ্যাটা কেউ শুনতে চায় না। সত্যিটা হচ্ছে, আচ্ছা, সিরিয়াসলি, আমি যখন তোমার সাথে পোড়ামন 2 এর রিহার্সাল করি, গ্রুমিং করি, আমার তখন থেকে মনে হচ্ছিল যে না, আমাদের বাংলাদেশে আরেকজন স্টার আসতে যাচ্ছে। সো যখন সাইকো মুভির কথা আসে, তখন আমি মামুন ভাইকে এক কথায় বলি, আচ্ছা কোনো সমস্যা নেই, আমার তোমার সাথে কাজ করার কথা ছিল। তো যাই হোক, হবে হবে করে সাইকো মুভি হয়ে গেল। আর আফটার, না আফটার বলবো না, যখন শুটিং করি, শুটিং এর মাঝে আহ, তুমি খুবই হেল্পফুল, এটা তোমার খুবই প্লাস পয়েন্ট, তুমি তোমার হিরোইনদেরকে কেয়ার করো। এটা আমি অন্য হিরোইনদেরকে কাছ থেকেও শুনেছি, এবং আমি নিজেও প্রুফ পেয়েছি। সব আর হিরোইনকে অ্যাক্টর টেক কেয়ার সঙ্গে করে। কাজ করে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছো? কোনটা, সরি বুঝিনি। অ্যাক্টর রোশন, সেটা তো হচ্ছে ব্যক্তি রোশন, ব্যক্তি রোশন হয়তো হেল্পফুল, কিন্তু অ্যাক্টর ওকে, রোশনের সঙ্গে অন স্ক্রিনে কাজ করে কেমন লেগেছে? এটা কি সেকেন্ড কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না, এটা ফার্স্ট কোশ্চেনের অধীনে। এটা নো সম্পূরক। ভাইয়া, এটা চিটিং, এটা চিটিং। আচ্ছা ওকে, নো, আমি একটা প্রশ্ন এটা কমিয়ে সেকেন্ড দিলাম, কোশ্চেন। সহজ প্রশ্ন করবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে, এটা কি তাহলে সেকেন্ড নাকি ফার্স্ট? ওকে, সেকেন্ড সেকেন্ড। ওকে, সেকেন্ড। অ্যাক্টর রোশন, আহ, তুমি খুবই চেষ্টা করো, মানে ভালো করার চেষ্টা করো। এমনিতেও ভালো করো তুমি, কিন্তু আরো কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে তুমি খুবই ভাবি। হার্ড ওয়ার্ক করো, ভাবো, এই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাবি। লাস্ট লাস্ট প্রশ্ন হচ্ছে, আহ, এই যে কনেক্টরের যে বাসায় আছো, হ্যাঁ, আহ, হুম। কি যেন বলে, এখন পর্যন্ত কয়টা রেসিপি রান্না করা হয়েছে? নতুন নতুন তো রেসিপি ট্রাই করে ডেফিনেটলি ইউটিউব দেখে, সেটা আমিও করি। নতুন কয়টা হুম হুম। রেসিপি বাসায় বসে রান্না করেছো এখন পর্যন্ত? যে নতুন বলতে যেগুলো আমি কখনোই রান্না করিনি, কিংবা কখনোই বানানোর ট্রাই করিনি, কিংবা কখনো ভাবিও নি, সেটি হচ্ছে মোমো, চিকেন মোমো, কেক, দেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর পিৎজা। না, পিৎজা আগে বানিয়েছি, বাট অতটাও ভালো হয়নি, বাট ওকে, এবার খুবই ভালো হয়েছে। এই 4টা। মানে বাসায় মানুষ কি খেতে পেরেছে নাকি খাওয়া গেছে? অফকোর্স খেতে পেরেছে। আমি ওকে। আরো ভাবছিলাম যে আমি যার সাথে কাজ করেছি, যাদের যাদের সাথে কাজ করেছি, হুম। তাদেরকে আমি কবে রান্না করে খাওয়াবো, ও বাবা, মানে এতটা মজা ডেফিনেটলি তো। হয়েছে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় যদি থাকলাম আসলে পূজা। আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যখন ফিরে শিওর আসবো, শিওর, আমরা কেন যখন না। আবার যখন সিনেমার শুটিং শুরু হবে, তারপর ইনশাআল্লাহ অবশ্যই ফার্স্ট ডেতে পূজা চিনি আমাদের জন্য রান্না করে নিয়ে আসবে। এবং একদম। আরেকটা কথা শিওর। রইলো যে যমুনা টিভিতে আমরা যখন আবার একসঙ্গে কাজ করব বা একসঙ্গে একটা লাইভে বা তখন কোনো আমার অনুষ্ঠানে জন্য। করবো, সেখানেও পূজা চিনি রান্না করে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা সেই অপেক্ষায় রইলাম, কিন্তু এখন আর অপেক্ষায় থাকা যাবে না, কারণ আমাদের আয়োজনটি শেষ করতে হবে, যেহেতু সময়ের একটা লিমিটেশন থাকে। আমরা খুব শেষ দিকে, যেহেতু আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইবো, আপনাদের অগণিত দর্শক যারা রয়েছেন, শ্রোতা রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদেরকে নিরাপদে থাকার যে বার্তাটি আসলে আপনাদের কাছ থেকে পেলে হয়তো তারা 5 জনকেও যদি আপনারা ঘরে রাখতে পারেন, সেটা পাঁচটা মানুষ না, শুধু 5টা পরিবার কিন্তু তাহলে বেঁচে যাবে, তাহলে কিন্তু অনেক উপকার। সেই জায়গা থেকেই শুরু করতে চাই। রোশান, কি বলবেন আপনার সমর্থকদের উদ্দেশ্যে, যে নিরাপদে থাকার যে বার্তাটি? অ্যাকচুয়ালি আমরা যে পরিস্থিতিতে এখন আছি, ঠিক সেম পরিস্থিতিতে আহ, আমাদের যারা ফ্যান্স ফলোয়ার বা সাধারণ মানুষগুলো আছেন। আমি এই লাইভটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, এবং আমার ফেসবুকে যারা আমাকে ফলো করেন বা আমাকে পছন্দ করেন, তাদেরকে একটি কথাই বলবো যে আমরা জানি যে পরিস্থিতিটি খুবই খারাপ, আপনারাও জানেন এবং আপনারা সচেতন। শুধু একটা রিকোয়েস্ট করবো যে আপনারা ধৈর্য ধরে থাকুন, যত্রতত্র ঘোরাফেরা করবেন না, নিজের সেফটিটাকে
এখন আসলে মোরলেস আমরা সবাই জানি আসলে নিজেকে কিভাবে সেভ করতে হবে, কিভাবে করোনা ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আমরা এই করোনা ভাইরাস থেকে অব্যাহতি পাই, এবং পাশাপাশি আপনারা সচেতন থাকুন, আপনার নিজেদের পরিবারকে সচেতন রাখুন, নিজের সন্তানকে সচেতন রাখুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। সো ধৈর্যের কোনো বিকল্প নেই। পেশেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস মোমেন্ট। পেশেন্স অ্যান্ড সিনসিয়ারিটি। পূজা, পূজা, আপনি যদি আপনার দর্শক শ্রোতা বা সমর্থকদেরকে নিরাপদে থাকার বার্তাটি দিতেন। পূজা, আপনাকে বলছি, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে? পূজা, পূজা মনে হয় শুনতে পাচ্ছি না। হ্যালো পূজা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? পূজা নিশ্চয়ই হ্যালো নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পাচ্ছে না। পূজা শুনতে পাচ্ছি না। আমরা আসলে যেহেতু আমাদের হাতে আর সময় নেই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রোশান, এবং পূজার যারা সমর্থক রয়েছেন তারা যদি শুনতে পারতেন তার বার্তাটুকু, সেটি নিশ্চয়ই ভালোই লাগতো। পূজা সম্ভবত চলে এসেছে, আমরা চেষ্টা করব যে তাকে দিয়ে তার শেষ নিরাপদে থাকার যে বার্তাটুকু সেটি আসলে তার যে সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি নিশ্চয়ই দিবেন। রোশান, নিশ্চয়ই এখন খুব, আপনি বলছিলেন যে বিরক্তিকর সময় কাটছেন, কিন্তু তার মধ্যে আসলে নিরাপদে থাকবেন, যতটুকু থাকা যায় সাবধানে থাকবেন, এবং আপনারা সবাই সাবধানে থাকলে আসলে আমাদের সবারই ভালো। নিরাপদে থাকার প্রত্যয়টি শুধুমাত্র সবার জন্যই কিন্তু প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমাদের এই আয়োজনে আসবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি পূজাকে শেষ মুহূর্তে পেলাম না আমাদের নেটওয়ার্কের সংযোগের কারণে, যেহেতু আপনারা এসেছেন এবং সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাদের দুজনকে। আর সংবাদকর্মী হিসেবে বা টিভি চ্যানেলের একজন কর্মী হিসেবে আপনাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা সর্বোচ্চ সচেতন থাকুন, কারণ আপনারা না থাকলে আসলে দর্শকদের কাছে বিনোদনমূলক বার্তা বলুন বা যে কোনো বার্তা পৌঁছাতে পারবে না। সো আপনারা সচেতন থাকবেন আর মানুষকে সচেতন করে যান, and we are grateful to you. থ্যাংক ইউ, রোশন, ভালো থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, শুনছিলেন নিরাপদে থাকার প্রত্যয় বা বার্তাটি আসলে আপনাদের প্রিয়জনরা, কিন্তু যে প্রিয় তারকারা তারা কিন্তু বলছিলেন যে ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, নিজেকে নিরাপদে রাখার জন্য, পরিবারকে নিরাপদে রাখার জন্য তো অবশ্যই। ফলে সেই বার্তাটি, সেই প্রত্যয়টুকু যেন আপনাদের মধ্যেও চায় এবং আপনাদের মধ্যেও ছড়িয়ে যায়, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরাও করব। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে। যদিও পূজা ইতিমধ্যে এসে গেছেন আমাদের হাতে। পূজা, আপনি 30 সেকেন্ড, আমরা একদম শেষ করে দিয়েছিলাম, যেহেতু আপনি শেষ মুহূর্তে চলে এসেছেন, 30 সেকেন্ডে আপনার নিরাপদে থাকার বার্তাটুকু একটু দিয়ে যাবেন। আমার কাছে এখনো মনে হয় অনেকে সচেতন আছে কিংবা অনেকে সচেতন নেই, কিংবা যারা সচেতন নেই, এটা জাস্ট আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের কারণে পুরো দেশটা বাঁচবে কিংবা পুরো দেশটা নিরাপদে থাকবে। সো প্লিজ আপনারা আপনাদের মা বাবার কথা চিন্তা করুন, আপনাদের পরিবারের কথা চিন্তা করুন, পুরো দেশটার কথা চিন্তা করুন। চিন্তা করে আপনারা বাসায় থাকুন। আর যারা এখন শপিং করছে, ঈদের শপিং করছে, আমরা যদি এখন বাসায় থাকি, বাসায় থেকে নিরাপদে থাকি, এমন আরো অনেক ঈদ আছে, কিংবা শুধু ঈদ না, এরকম আরো অনেক উৎসব আছে আমরা পালন করতে পারবো। এই কয়েকটা দিন আমরা শুধু বাসায় থাকি, আমরা খুব তাড়াতাড়ি এই অবস্থাটা উতরিয়ে উঠতে পারবো। সো একটু সময় লাগবে। সো এই কয়েকদিন আমরা একটু বাসায় থাকি, কষ্ট করে। ধন্যবাদ পূজা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শেষ করেছিলাম, তবু আরো একবার শেষ করে বিদায় নিতে চাচ্ছি যে নিরাপদে থাকতে হবে সবার আগে, এবং সেই জিনিসটি আসলে আপনাকেই পালন করতে হবে, আপনার পরিবারের জন্য এবং দেশের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন অতিথি নিয়ে।